হ্যালো প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের অর্থায়নের উদ্দেশ্য বিষয়টা নিয়ে কিছু শেখানোর চেষ্টা করব। অর্থায়নের মূলত দুইটি উদ্দেশ্য রয়েছে। একটি হচ্ছে মুনাফা সর্বাধিকরণ আর অন্যটি হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। সো আমরা আজকে মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। মনোযোগ দিয়ে আমাকে ফলো করলে বোধহয় বিষয়টা বুঝতে তোমাদের সুবিধে হবে। সো আমরা প্রথমে আমরা মুনাফা সর্বাধিকরণের ধারণাটা নিয়ে কথা বলবো। মুনাফা সর্বাধিকরণ বলতে কি বুঝি আমরা? মুনাফা সর্বাধিকরণ বলতে আমরা যদি বলি তাহলে সিম্পলি একটা প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করাকেই বোঝায়। আর যদি একটু টেকনিক্যালি বলি তাহলে মুনাফা সর্বাধিকরণ বলতে বোঝায় কোম্পানির শেয়ার প্রতি আয় বৃদ্ধি বা ইপিএস বৃদ্ধি করাকে মুনাফা সর্বাধিকরণ বলে। এই হচ্ছে মুনাফা সর্বাধিকরণের একটা প্রাথমিক ধারণা। মুনাফা বৃদ্ধি করা বা ইপিএস বৃদ্ধি করাটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ। বাট প্রশ্ন হচ্ছে মুনাফা সর্বাধিকরণটা কিভাবে হয়? মুনাফা সর্বাধিকরণ মূলত দুটি উপায়ে হয়। প্রথমটি হচ্ছে বিক্রয় বৃদ্ধি বা সেলস রেভিনিউ বৃদ্ধি করা যেতে পারে। আরেকটা হচ্ছে ব্যয় হ্রাস করা যেতে পারে। তাহলে মুনাফা সর্বাধিকরণ যদি কোনো প্রতিষ্ঠান করতে চায় তাহলে দুইটা বিষয়ের উপর তাকে লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে তার বিক্রয়টাকে বৃদ্ধি করলে মুনাফা বৃদ্ধি পেতে পারে, অথবা কস্ট রিডিউস করা যেতে পারে, ব্যয় হ্রাস করলে মুনাফা বৃদ্ধি পেতে পারে। সাপোজ আমরা ধরলাম একটা প্রতিষ্ঠান তার বিক্রয়ের উপর 10% প্রফিট করে। কেউ যদি 100 টাকা বিক্রি করে তাহলে সে 10 টাকা প্রফিট করবে। কেউ যদি 200 টাকা বিক্রি করে তাহলে 20 টাকা প্রফিট করবে। তার মানে বিক্রয় যত বাড়বে তার প্রফিটও তত বাড়তে থাকবে। তার মানে বিক্রয় বৃদ্ধি পেলে একটা প্রতিষ্ঠানের মুনাফা বাড়তে থাকবে। খুবই সিম্পল, আমরা এটা বুঝলাম। দেন আরেকটা হচ্ছে ব্যয় হ্রাস করা। একটা পেন আমরা ধরতে পারি, একটা পেন দুইটা প্রতিষ্ঠান পেন উৎপাদন করে। যদি আমরা এই পেনটার কথাই চিন্তা করি, এটি বাজারে যদি 50 টাকায় সেল হয়, আমরা ধরলাম এই বাজারে এই পেনটি 50 টাকায় সেল হচ্ছে। এই কোম্পানি এই পেনটি 40 টাকায় উৎপাদন করে, দেন 10 টাকা প্রফিট অ্যাড করে 50 টাকায় সেল করে। আর বি প্রতিষ্ঠান সেম পেন তারা 30 টাকায় উৎপাদন করে আর 20 টাকা প্রফিট করে 50, সেম কোয়ালিটির পেন যেহেতু, তার মানে দুইটা পেনের দাম তো সেমই হবে। সো এদের উৎপাদন খরচটা একটু বেশি হওয়ার কারণে এদের প্রফিটটা কিন্তু কম, আর এদের উৎপাদন খরচটা কম, তাই প্রফিটটা এরা একটু বেশি করতে পারলো। সো এই দুইভাবেই বিক্রয় বৃদ্ধি এবং ব্যয় হ্রাসের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রতিষ্ঠান তার মুনাফা বৃদ্ধি করতে পারে। তো এই হচ্ছে মুনাফা সর্বাধিকরণের ধারণা। মুনাফা সর্বাধিকরণে সবসময় কিভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠান তার মুনাফাকে বৃদ্ধি করতে পারে সেই বিষয়টার উপরে সবসময় ফোকাস করা হয়। সবসময় বিক্রয় বৃদ্ধি করার চেষ্টা করা হয়। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তারপরে অপারেটিং এক্সপেন্স, দেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই সকল ক্ষেত্রে সবসময়ই মুনাফা সর্বাধিকরণ যে তত্ত্ব, সেই তত্ত্ব অনুসারে এই ধরনের ব্যয়গুলো তারা সবসময় কম করার চেষ্টা করে, ফলে তাদের মুনাফাটা বৃদ্ধি পায়। এখন একটা প্রতিষ্ঠান মুনাফা সর্বাধিকরণ যে করবে তার পক্ষে কী কী যুক্তি রয়েছে আমরা সেই যুক্তিগুলো নিয়ে একটু কথা বলতে পারি। মুনাফা সর্বাধিকরণের পক্ষে যুক্তি, প্রথম যুক্তি হচ্ছে প্রধান উদ্দেশ্য। একটা ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা অর্জন করবে, মুনাফা বেশি অর্জন করবে, এটি একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য। এবং এটা সিম্পল বুঝতেও, আমাদের এটা মানে আমরা সিম্পলি বুঝি যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি ব্যবসা করতে চায় তার প্রধান লক্ষ্যই কিন্তু থাকে মুনাফা অর্জন করা, আর মুনাফা বৃদ্ধি করাটা তো তার একটা প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য থাকবে। সো এইটা মুনাফা সর্বাধিকরণের পক্ষে একটা যুক্তি। আরেকটা যুক্তি হচ্ছে মুনাফা দক্ষতার
মুনাফা দক্ষতার পরিমাপক। ওকে, সো একটা ব্যবসা প্রতিষ্ঠান কতটা দক্ষ বা কতটা অদক্ষ সেটা কিন্তু আমরা পরিমাপ করতে পারি মুনাফা দিয়ে। ধরলাম দুইটা প্রতিষ্ঠান এ অ্যান্ড বি, এ প্রতিষ্ঠান 10% প্রফিট করে আর বি প্রতিষ্ঠান 12% প্রফিট করে। তাহলে আমরা কি বলবো যে কোন প্রতিষ্ঠানটা দক্ষভাবে পরিচালিত হচ্ছে? তাহলে ডেফিনেটলি আমরা বলবো বি প্রতিষ্ঠানটা। আমরা সব কিছু সেম ধরে নিলাম, প্রতিষ্ঠানের ন্যাচার, তাদের মূলধন, এভরিথিং ইজ সেম। তাহলে সেই কন্ডিশনে যদি এ প্রতিষ্ঠান 10% প্রফিট করে, বি প্রতিষ্ঠান যদি 12% করে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে বি প্রতিষ্ঠানটা বেশি দক্ষ। তাহলে মুনাফা কিসের পরিমাপক? দক্ষতার পরিমাপক। একটা প্রতিষ্ঠান যত বেশি মুনাফা করবে আমরা বলতে পারবো সেই প্রতিষ্ঠানটা তত বেশি দক্ষ। এটা একটা মুনাফা সর্বাধিকরণের পক্ষে যুক্তি, যে মুনাফা দিয়ে সহজেই একটা প্রতিষ্ঠানের দক্ষতা অদক্ষতা আমরা পরিমাপ করতে পারি। মুনাফা সর্বাধিকরণের পক্ষে আরেকটা যুক্তি হচ্ছে সম্পদের দক্ষ বন্টন। সম্পদের দক্ষ বন্টন। এ অ্যান্ড বি দুইটা কোম্পানি। সো এই কোম্পানি প্রফিট করে 10% অ্যান্ড বি কোম্পানি করে 15%। কোনো একজন ব্যক্তি এ প্রতিষ্ঠানে তার 10 লাখ টাকা, আমি ধরলাম 10 লক্ষ টাকা ছিল তার কাছে, সে এ প্রতিষ্ঠানে বিনিয়োগ করলো। এ প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে সে 10% রিটার্ন পাবে। এখন সে আর কোনো তথ্য তার কাছে ছিল না, সে এ প্রতিষ্ঠানে বিনিয়োগ করে ফেলেছে। বাট পরবর্তীতে কিছুদিন পরে সে জানতে পারলো যে যদি সে বি কোম্পানিতে বিনিয়োগ করতো তাহলে তার 15% প্রফিট আসতো। তখন সে কি করবে? ওই বিনিয়োগকারী এ কোম্পানিতে থেকে তার বিনিয়োগের টাকা উঠিয়ে নিয়ে কিন্তু সে বি কোম্পানিতে বিনিয়োগ করবে। তাহলে বোঝা যাচ্ছে যে সম্পদের প্রপার ইফিশিয়েন্ট ইউটিলাইজ কোথায় হচ্ছে, এ কোম্পানিতে নাকি বি কোম্পানিতে, এ প্রজেক্টে নাকি বি প্রজেক্টে? তাহলে অবশ্যই বলবো বি প্রজেক্টে। আর সম্পদের দক্ষ বন্টন কীভাবে হলো? কারণ বি কোম্পানিটা বেশি প্রফিট আর্ন করতে পারছে, তাই এ কোম্পানিতে বিনিয়োগগুলো উঠিয়ে নিয়ে বি কোম্পানিতে বিনিয়োগ করা হবে। সো এইটাও একটা মুনাফা সর্বাধিকরণের পক্ষে যুক্তি, যে মুনাফা সর্বাধিকরণ সম্পদের দক্ষ বন্টনে সহায়তা করে। ওকে, আর কি করে? আরেকটা হচ্ছে সামাজিক কল্যাণ। আমরা সামাজিক কল্যাণ, মুনাফা সর্বাধিকরণ সবসময়ই মুনাফা বৃদ্ধির পক্ষে কথা বলে। আর যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান বেশি মুনাফা অর্জন করবে, ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগণ বেশি বেশি মুনাফা আর্ন করবে। আর ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগণ মুনাফা তো বিভিন্ন কাজে ব্যবহার করবে। আর যখনই একটা কথা আছে যে তোমার ব্যয় অন্যজনের আয়, তো এই সকল ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিকগণ যখন অধিক মুনাফা পাবে, তারা যখন সেই মুনাফার টাকা কোথাও খরচ করবে, অন্যজনের কিন্তু আয় হবে। এতে করে মালিকদের পাশাপাশি সমাজের অন্যান্য ব্যক্তিরাও যেহেতু ওই অর্থ থেকে আয় করবে, তাদেরও একটা কল্যাণ হবে। তো সামষ্টিকভাবে বলা যায় ব্যবসা প্রতিষ্ঠানের এই যে মুনাফা সর্বাধিকরণের ধারণাটা, এইটা আসলে সামাজিক কল্যাণেও কিন্তু ভূমিকা রাখে। সো এই ছিল হচ্ছে মুনাফা সর্বাধিকরণের পক্ষে যুক্তি। এর বিপক্ষেও কিছু যুক্তি রয়েছে। বিপক্ষের যুক্তিগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। মুনাফা সর্বাধিকরণের বিপক্ষে প্রথম যুক্তি হচ্ছে অস্পষ্ট ধারণা। মুনাফা সর্বাধিকরণের বিপক্ষে প্রথম যুক্তি, এটা কিন্তু বিপক্ষে প্রথম যুক্তি, যে অস্পষ্ট ধারণা। মুনাফার ধারণাটা আসলে অস্পষ্ট। মুনাফাটা আসলে কোন ধরনের মুনাফা বৃদ্ধি করলে প্রতিষ্ঠানের জন্য কল্যাণকর হবে, সেই কথাটি মুনাফা সর্বাধিকরণ তত্ত্বে সেটি বলা হয়নি পরিষ্কারভাবে। কারণ বিভিন্ন ধরনের মুনাফা হতে পারে, মোট মুনাফা হতে পারে, নিট মুনাফা হতে পারে, কর পূর্ব মুনাফা হতে পারে, কর পরবর্তী মুনাফা হতে পারে, স্বল্পমেয়াদী মুনাফা হতে পারে, দীর্ঘমেয়াদী মুনাফা হতে পারে। কোন ধরনের মুনাফা বৃদ্ধি করলে প্রতিষ্ঠানের জন্য ভালো হবে, মুনাফা সর্বাধিকরণ ধারণাতে সেই
মুনাফার সম্পর্কে কোনো ব্যাখ্যা পরিষ্কারভাবে করা হয়নি, তাই মুনাফার সর্বাধিকরণের ধারণাটা একটা অস্পষ্ট ধারণা। ওকে, মুনাফা সর্বাধিকরণের বিপক্ষে আরেকটা যুক্তি হচ্ছে, আরেকটা যুক্তি আমরা বলতে পারি, এটাকে আমরা বলতে পারি কর্মীদের মানে ঠকানো, এটার আরও ভালো নাম দেওয়া যেতে পারতো, কর্মীদের সাথে ঠকানো বা কর্মীদের সাথে একটু ইনজাস্টিস করা। কেন আমরা আগেই বললাম যে মুনাফাটা বৃদ্ধি পায় দুইভাবে, একটা হচ্ছে সেলস রেভিনিউ বৃদ্ধির মাধ্যমে, আর একটা হচ্ছে কস্ট রিডিউস করার মাধ্যমে। তো কস্ট রিডিউসটা কিভাবে করে? তারা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, অপারেটিং কস্ট, এই ধরনের খরচগুলো কমিয়ে দেয়। তো একটা প্রতিষ্ঠান যখনই তার খরচ কমাবে, তাহলে শ্রমিক কর্মীদের বেতনও কিন্তু তারা যথেষ্ট পরিমাণে কমানোর চেষ্টা করবে মুনাফা বৃদ্ধির আশায়। আর যখনই তারা এই ভাবে বেতন কমাবে, শ্রমিক কর্মচারীদেরকে কম বেতন দেবে, তখন কিন্তু শ্রমিক কর্মীরা এক ধরনের আর্থিক নিপীড়নের শিকার হবে। তো আমরা বলতে পারি কর্মীদের নিপীড়ন, ঠকানোর চেয়ে নিপীড়ন কথাটা একটু শুনতে সুন্দর শোনায়। সো মুনাফার সর্বাধিকরণ একটা অস্পষ্ট ধারণা, এটা কর্মীদের ঠকায় বা কর্মীদের নিপীড়ন করে। কেন নিপীড়ন করে সেটি কিন্তু আমি একটু আগেই ব্যাখ্যা করলাম, যে যেহেতু তারা খরচ কমিয়ে করে, তাই তারা সবসময়ই কর্মীদেরও বেতন বোনাস কম দেওয়ার চেষ্টা করে, ফলে কর্মীরাও আর্থিক নিপীড়নের শিকার হয়। সো এটাও কিন্তু আবার সমাজের জন্য এক ধরনের অকল্যাণকর, মানে অনেকটা মুদ্রার এপিঠ ওপিঠ। মালিকেরা অর্থশালী হয় কিন্তু শ্রমিকদের ঠকিয়ে, আর মালিকরা যেহেতু সমাজে সেই টাকাটা ব্যয় করে, আবার ওটা কল্যাণকরও হয়। আবার শ্রমিকরা যেহেতু ঠকে যাচ্ছে, সেই ক্ষেত্রে আবার অকল্যাণও হচ্ছে। সো বুঝতেই পারতেছো ব্যাপারটা। সো আমরা বিপক্ষে যুক্তি দিচ্ছি, তাই আমাদের বিপক্ষের কথাগুলো এখানে বলতে হবে। আরেকটা মুনাফা সর্বাধিকরণের বিপক্ষে যুক্তি হচ্ছে, মুনাফা সর্বাধিকরণ অর্থের সময় মূল্য বিবেচনা করে না। তাহলে মুনাফা সর্বাধিকরণের বিপক্ষে আরেকটা যুক্তি হচ্ছে, মুনাফা সর্বাধিকরণ অর্থের সময় মূল্য বিবেচনা করে না। আমরা একটু এই ধারণাটা বোঝার চেষ্টা করব। ধরলাম দুইটা প্রকল্প, আমাদের এ অ্যান্ড বি দুইটা প্রকল্প। এই প্রকল্প থেকে প্রথম বছরে আমার মুনাফা আসবে 100 টাকা, দ্বিতীয় বছরে আমার মুনাফা আসবে হচ্ছে 200 টাকা, আর তৃতীয় বছরে আমার মুনাফা আসবে হচ্ছে 300 টাকা। বি প্রকল্প থেকে প্রথম বছরে মুনাফা আসবে 300, দ্বিতীয় বছরে আসবে 200, তৃতীয় বছরে আসবে 100 টাকা। তাহলে এখানে যদি আমরা হিসাব করে দেখি, তাহলে এ প্রকল্প থেকে আমার মুনাফা আসবে হচ্ছে 600 টাকা, বি প্রকল্প থেকে কিন্তু আমার সেম 600 টাকা মুনাফা আসবে। সো মুনাফার ভিত্তিতে আমার কোন প্রকল্পটা ভালো আমরা কিন্তু সেটা বলতে পারবো না, কারণ দুইটা প্রকল্প থেকেই আমার সেম মুনাফা আসছে। এই প্রকল্প থেকেও আমার 600 টাকা মুনাফা আসবে, বি প্রকল্প থেকেও আমার 600 টাকা মুনাফা আসবে। তাহলে আমি মুনাফার দৃষ্টিকোণ থেকে বলতে পারবো না যে কোন প্রকল্পটা আমার জন্য ভালো। তবে আমরা যদি অর্থের সময় মূল্য দিয়ে বিবেচনা করি, সেই ক্ষেত্রে আমরা মানে ডিসাইড করতে পারবো কোন প্রকল্পটা ভালো। আমরা যদি এ প্রকল্পের প্রেজেন্ট ভ্যালু বের করি, তাহলে প্রেজেন্ট ভ্যালু এই প্রকল্পের হবে, আমরা ধরলাম মূলধন ব্যয় আমরা ধরলাম 10%। ওকে, আমরা মূলধন ব্যয় ধরলাম 10%। তাহলে আমরা এখানে 100 টাকার প্রেজেন্ট ভ্যালু কত হবে? 1 + 0.101 প্লাস 200, 1 + 0.102 অ্যান্ড 300 ইন্টু 1 + 0.103। প্রথম বছর তাই 1, দ্বিতীয় বছরে n এর মান 2, তৃতীয় বছরে n এর মান 3। তোমরা যারা টাইম ভ্যালু অফ মানির অঙ্ক করেছো তারা নিশ্চয়ই ফর্মুলাটা বুঝতে পেরেছো যে আমরা প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করি। সো এখন আমরা যদি দেখি এই এ প্রকল্পের টোটাল মানে যে মুনাফাগুলো আমি পাচ্ছিলাম, সেই মুনাফাগুলোর বর্তমান মূল্য কত, তাহলে আমি একটা ডিসিশন নিতে পারবো। কিন্তু মুনাফার ভিত্তিতে কিন্তু আমি ডিসিশন নিতে পারছিলাম না। আমরা দেখি টাইম ভ্যালু অফ মানি কনসিডার করে আমরা ডিসিশন নিতে পারি কিনা। 100, 1.10 টু দি পাওয়ার 1, দেন 200,
ভাগ 1.10 টু দি পাওয়ার 2 প্লাস 300 ভাগ 1.10 টু দি পাওয়ার 3। ওকে, তাহলে আমার এই যে টোটাল 600 টাকা মুনাফা আসতো 3 বছরে, সেই টাকাটার প্রেজেন্ট ভ্যালু বা আজকের মূল্য হচ্ছে 482 টাকার মতো। এটা হচ্ছে এ প্রকল্পের প্রেজেন্ট ভ্যালু। আর আমরা যদি বি প্রকল্পের প্রেজেন্ট ভ্যালু বের করি, তাহলে বি প্রকল্পের প্রেজেন্ট ভ্যালু কত হবে আমরা এই পাশেই করতে পারি। তাহলে প্রথম বছরে বি প্রকল্পের পিভি সমান সমান আসবে 300 ইন্টু 1 প্লাস 0.101, রাইট? দেন দ্বিতীয় বছরে 200 1 প্লাস 0.102 অ্যান্ড 100 1 প্লাস 0.103, রাইট? এখন এই প্রকল্পের আমাদের প্রেজেন্ট ভ্যালু কত আসে? তাহলে এই প্রকল্পটার প্রেজেন্ট ভ্যালু আসলে হচ্ছে 513 টাকা। তাহলে আমরা কিন্তু মুনাফা সর্বাধিকরণ বা মুনাফার ভিত্তিতে আমরা ডিসিশন নিতে পারছিলাম না যে কোন প্রকল্পটি আমাদের জন্য ভালো হবে, কারণ দুইটা প্রকল্পেরই মুনাফা ছিল 600 টাকা। বাট আমরা যখন টাইম ভ্যালু অফ মানি দিয়ে কনসিডার করলাম, আমরা দেখতে পেলাম প্রথম যে প্রকল্পটি ছিল সেটির প্রেজেন্ট ভ্যালু 482 টাকা। দেন দ্বিতীয় যে প্রজেক্ট বা প্রকল্প ছিল সেটি হচ্ছে 513 টাকা। তাহলে এবার ডেফিনেটলি আমরা বলতে পারি যে বি প্রকল্পটি বেটার, কারণ এটার প্রেজেন্ট ভ্যালু বেশি। তাহলে আমরা দেখলাম যে আসলে মুনাফা অর্থের সময় মূল্য বিবেচনা করে না, আর অর্থের সময় মূল্য বিবেচনা করলে দেখা যাচ্ছে যে আমরা সঠিক সিদ্ধান্তটা নিতে পারছি, বাট মুনাফা বিবেচনা করলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না। এটা একটা যুক্তি গেল। মুনাফা সর্বাধিকরণের ধারণাটা আসলে অর্থের সময় মূল্য বিবেচনা করে না। আবার এটি ঝুঁকি বিবেচনা করে না। এটি ঝুঁকিও বিবেচনা করে না। একটা প্রকল্পের ঝুঁকি মুনাফা সর্বাধিকরণ বিবেচনা করে না। কিভাবে আমরা সেটি একটি উদাহরণ দিয়ে বলতে পারি। ওকে, 200 400 দেন 600। তাহলে আমার টোটাল প্রফিট হচ্ছে, আমরা ধরে নিলাম প্রথম বছর, দ্বিতীয় বছর অ্যান্ড তৃতীয় বছর। প্রথম বছরে প্রফিট 200 টাকা, দ্বিতীয় বছরে প্রফিট 400 টাকা, তৃতীয় বছরে প্রফিট হচ্ছে 600 টাকা। আমার মুনাফার পরিমাণ হচ্ছে 1200 টাকা, রাইট? ওকে, দেন আমরা দ্বিতীয় বিকল্পটাতে আমরা যদি খেয়াল করি, তাহলে আমি ধরে নিলাম আমার 900 টাকা, আর এখানে হচ্ছে ধরে নিলাম 100 টাকা, আর এখানে হচ্ছে 200 টাকা। তাহলে এইখানেও আমার টোটাল প্রফিট হচ্ছে 1200 টাকা, রাইট? তাহলে আমার দুইটা প্রকল্পেই কিন্তু মুনাফা 1200 টাকা। তাহলে কোন প্রকল্পে আমি বিনিয়োগ করব? মুনাফার ভিত্তিতে আমি কিন্তু ডিসিশন মেক করতে পারছি না, বিকজ দুইটা প্রকল্পেই মুনাফা সেম। তাহলে আমি মুনাফার ভিত্তিতে দুইটা প্রকল্পে আমি বিনিয়োগ করতে পারছি না। বাট আমি যদি ঝুঁকি কনসিডার করি, তাহলে আমি কম ঝুঁকিতে বিনিয়োগ করে তো মুনাফাটা 1200 টাকা মুনাফা পেতে চাইবো নাকি? সো আমরা ঝুঁকিটা একটু ক্যালকুলেট করে দেখতে পারি। ঝুঁকি পরিমাপের একটা সহজ পদ্ধতি হচ্ছে রেঞ্জ বা পরিসর নির্ণয়ের একটা ফর্মুলা হচ্ছে যে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের ব্যবধানটাকে মানে পরিসর বলে। তাহলে এ প্রকল্পের পরিসর কত? এই প্রকল্পে তাহলে সর্বোচ্চ মান হচ্ছে 600, দেন সর্বনিম্ন হচ্ছে 200। তাহলে 400 হচ্ছে এ প্রকল্পের পরিসর। আর বি প্রকল্পের পরিসর কত? বি প্রকল্পের সর্বোচ্চ মান হচ্ছে 900,
আর সর্বনিম্ন মান হচ্ছে 100, তাহলে বি প্রকল্পের পরিসর হচ্ছে 800। তার মানে পরিসর যত বেশি হবে ঝুঁকিও কিন্তু তত বেশি হবে। সো আমরা একদম খুব ইজিলি বলতে পারি যে বি প্রকল্পটা রিস্কি। তাহলে মুনাফা কিন্তু ডিসাইড করতে পারছিল না যে কোন প্রকল্পটা আমার জন্য ভালো হবে, বিকজ দুইটা প্রকল্পের মুনাফা সেম ছিল। বাট যদি আমি ঝুঁকি পরিমাপ করি তাহলে আমার জন্য দেখা যাচ্ছে এই প্রকল্পটা তুলনামূলকভাবে বির চেয়ে ভালো, কারণ এই প্রকল্পের ঝুঁকির পরিমাণটা কম, কারণ এই প্রকল্পের পরিসরটা কম, বি প্রকল্পের পরিসরটা বেশি। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে নিশ্চয়ই তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শুনছো, তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আসলে মুনাফা ঝুঁকি বিবেচনা করে না, শুধু মুনাফা বিবেচনা করে। তাই মুনাফা দিয়ে যদি আমরা মানে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করি মুনাফার ভিত্তিতে, সেক্ষেত্রে আমাদের অনেক ভুল ডিসিশন হয়ে যেতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট লজিক রয়েছে মুনাফা সর্বাধিকরণের বিপক্ষে, যে মুনাফা সর্বাধিকরণের ধারণাটা আসলে নগদ প্রবাহ বিবেচনা করে না। মুনাফা সর্বাধিকরণের ধারণাটা নগদ প্রবাহ বিবেচনা করে না, নগদ প্রবাহ বিবেচনা করে না। রাইট? সো আমরা ধরে নিলাম এই প্রকল্প আর হচ্ছে বি দুইটা প্রকল্প। এই প্রকল্পেও আমি ইনভেস্ট করলাম 10,000 টাকা, বি প্রকল্পেও আমি ইনভেস্ট করলাম 10,000 টাকা। 10,000 টাকা করে আমি দুইটা প্রকল্পেই ইনভেস্ট করলাম। তো দেখা গেল যে এই প্রকল্প থেকে আমার জন্য প্রথম বছর নগদ প্রবাহ বা নগদ টাকা আমার কাছে ফিরে আসলো 10,000 টাকা, আর দ্বিতীয় বছরে আমার কাছে ফিরে আসলো হচ্ছে 2,000 টাকা। আর বি প্রকল্পে প্রথম বছরে ফিরে আসলো হচ্ছে 2,000, আর দ্বিতীয় বছরে ফিরে আসলো হচ্ছে 10,000। তাহলে দুইটা প্রকল্পেই দুই বছর শেষে কিন্তু আমার 12,000 টাকা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। তাহলে নগদ আন্তঃপ্রবাহ দুইটা প্রকল্পেই কিন্তু সেম। তাহলে নগদ আন্তঃপ্রবাহের ভিত্তিতে কোন প্রকল্পটা আমার জন্য ভালো হবে এইটা আসলে মুনাফা সর্বাধিকরণের ধারণাটা ডিসাইড করতে পারে না। আমরা মুনাফা দিয়ে এই বিনিয়োগ সিদ্ধান্তটা নিতে পারি না, বিকজ দুইটারই নগদ প্রবাহ সেম এবং দুইটার মুনাফাই হয়তো সেম হবে। আমরা যদি প্রাথমিক বিনিয়োগ থেকে আমার টোটাল নগদ প্রবাহটা বাদ দিয়ে দেই, টাইম ভ্যালু অফ মানি কনসিডার না করে, তাহলে কিন্তু আমার দুইটা প্রকল্পের প্রফিটও সেম আসবে। তাহলে মুনাফা নগদ প্রবাহ বিবেচনা করে না কিভাবে, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো, আমি যদি 10,000 টাকা আজকে বিনিয়োগ করি এবং এক বছর শেষে, আজকে বিনিয়োগ করলাম কিন্তু এটা টুডে, আজ বিনিয়োগ করলাম 10,000 টাকা, এক বছর শেষে আমি ফিরে পাবো, এক বছর শেষেই আমি আমার 10,000 টাকা আমি হাতে ফিরে পাবো। তাহলে আর দ্বিতীয় বিকল্প থেকে এক বছর শেষে আমি 2,000 টাকা পাবো। তাহলে এক বছর শেষে এই যে 10,000 টাকা আমি ফিরে পাবো, এই 10,000 টাকা কিন্তু আমি আবার রিইনভেস্টমেন্ট করতে পারবো এক বছর শেষেই। আর এই প্রকল্প থেকে যেহেতু 2,000 টাকা পাবো, তাহলে আমি রিইনভেস্টমেন্ট করতে পারবো 2,000 টাকা। তাহলে 10,000 টাকা বেশি বিনিয়োগ করলে বেশি মুনাফা হবে নাকি 2,000 টাকা বিনিয়োগ করলে বেশি মুনাফা হবে? ডেফিনেটলি 10,000 টাকা। তাহলে আমার জন্য কিন্তু এই প্রকল্পটা ভালো, কারণ আমার বিনিয়োগের সম্পূর্ণ টাকাটা প্রথম বছরেই উঠে আসবে এবং প্রথম বছর শেষে আমি আবার 10,000 টাকা ইনভেস্ট করতে পারবো। বাট দ্বিতীয় বিকল্পে দেখা যাচ্ছে যে প্রথম বছরে মাত্র আসবে আমার 2,000 টাকা এবং আমি 2,000 টাকায় বিনিয়োগ করতে পারবো। তাহলে আমরা জানি, অর্থায়নের নীতিতে আমরা পড়েছি মোর রিটার্ন, মোর ইনভেস্টমেন্ট, মোর প্রফিট। তাহলে এই প্রকল্পে আমি যেহেতু 10,000 টাকা প্রথম বছরে বিনিয়োগ করার সামর্থ্য অর্জন করবো, সো বেশি প্রফিট হবে। এখানে কম বিনিয়োগ করব, কম প্রফিট হবে। তাহলে কি বোঝা গেল যে আসলে মুনাফা সর্বাধিকরণ নগদ প্রবাহ বিবেচনা করে না। ওকে, দেন আরেকটা লজিক আমরা দিতে পারি মুনাফা সর্বাধিকরণের বিপক্ষে। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডিসিশন, তোমরা নিশ্চয়ই বোঝার চেষ্টা করবে। মুনাফা সর্বাধিকরণ ধারণাটা এইটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে না। অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে না।
মুনাফা সর্বাধিকরণের ধারণাটা অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে না। অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আসলে যারা সায়েন্স, কমার্স, আর্টস প্রত্যেকটা মানুষেরই মোটামুটি একটা ধারণা থাকা উচিত, অনেকেরই রয়েছে। আমরা এরকম একটা চিত্র নিতে পারি। এটা হচ্ছে গ্রোথ লাইন। হ্যাঁ, এই সরল রেখাটাকে বলে গ্রোথ লাইন। একটা ব্যবসায়ের উত্থান পতন এভাবেই কিন্তু চলতে থাকে। একটা দেশেরও অর্থনৈতিক অবস্থার উত্থান পতন এভাবেই চলতে থাকে। তাহলে এই যে আমার গ্রোথ লাইন, এই গ্রোথ লাইনের এই অংশটুকু, এটা তো একটা পিক বা সর্বোচ্চ বিন্দু। এই সর্বোচ্চ বিন্দুর পরেই কিন্তু আবার ব্যবসায়ের পতন শুরু হয়। পতনটাকে বলা হয় রিসিশন বা মন্দা বলে। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠান তার সর্বোচ্চ বিন্দু থেকে যখন খারাপের দিকে একটা দেশের অর্থনৈতিক পরিস্থিতি যখন ভালো, একদম সর্বোচ্চ ভালো থেকে যখন খারাপের দিকে নামতে শুরু করে, সেই খারাপের দিকে পতনটাকে বলা হয় রিসিশন বা মন্দা। অর্থনৈতিক মন্দা চলছে, তোমরা নিশ্চয়ই এই কথাগুলো খুব করে শুনে থাকো। রিসিশন চলছে, অর্থনৈতিক মন্দা চলছে। তো রিসিশন মন্দা চলতে চলতে যখন এই গ্রোথ লাইনের নিচে চলা শুরু করে, এই যে গ্রোথ লাইনের নিচে, আমি আর একটু সুন্দর করে এটা আঁকতে পারি। ওকে, তাহলে এই গ্রোথ লাইনের নিচে যখন সে আরও যাওয়া শুরু করে, এই বিন্দুটাকে বলা হয় ডিপ্রেশন বা মহামন্দা বলে, গ্রেট ডিপ্রেশন বা চরম মন্দা বলা যেতে পারে। তার মানে সে গ্রোথ লাইনের নিচে পতনের একদম আরও খারাপ দিকে যাচ্ছে। আর এইটাকে বলা হয় একদম খারাপের চূড়ান্ত খারাপ যখন অর্থনৈতিক অবস্থা একটা দেশের, এটাকে বলা হয় স্লাম্প, SLUM, স্লাম্প বা ডুম মানে হচ্ছে কেয়ামত। মানে এর চেয়ে খারাপ পরিস্থিতি আর সৃষ্টি হতে পারে না। এখন ব্যবসাটা তার তলানিতে ঠেকেছে। এই স্লাম্প মানে ব্যবসায়িক বিশাল ধস, ডুম মানে হচ্ছে ব্যবসায়ের বিশাল পতন, রোজ কিয়ামত বয়ে গেছে, এর চেয়ে নিচে আর যাওয়া সম্ভব না। সো একটা দেশের অর্থনীতি কিন্তু এইভাবে একদম চূড়ান্ত বিন্দু থেকে যখন পতন শুরু হয় তাকে রিসিশন বলে, আর গ্রোথ লাইনের নিচে যখন সে নামতে শুরু করে তখন ডিপ্রেশন বলে। দেন দেয়ালে পিঠ থেকে গেলে কি হয়? দেয়ালে পিঠ থেকে গেলে তো আমরা ফাইট ব্যাক করি, তখন আবার আমরা প্রচেষ্টা করি ফেরার। তো যখন আমরা খারাপ থেকে আবার ভালোর দিকে উত্তরণ শুরু করি, এইটাকে বলা হয় হচ্ছে রিকভারি বা উত্তরণ বলা যায়। উত্তরণ হচ্ছে, রিকভারি হচ্ছে। দেন এরপরে আমরা যখন গ্রোথ লাইন ক্রস করে আরও অর্থনৈতিক উন্নয়নের দিকে যাই, তখন এটাকে বলা হয় হচ্ছে গ্রোথ বা প্রবৃদ্ধি। এটাকে কিন্তু প্রবৃদ্ধি বলে। আর একদম চূড়ান্ত অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বলা হয় বুম। তো একটা অর্থনীতিতে, একটা দেশের জাতীয় অর্থনীতিতে রিসিশন, ডিপ্রেশন, রিকভারি, গ্রোথ, বুম চলতে থাকে। এটা সাইকেল আকারে, চক্র আকারে চলতেই থাকে। তো একটা ব্যবসা প্রতিষ্ঠানকে কিন্তু এই অর্থনৈতিক সাইকেলটা অবশ্যই বুঝে বিজনেসটা করা উচিত। আমরা তাহলে এই অবস্থাটা আমরা জেনে রাখলাম যে রিসিশন কি, ডিপ্রেশন কি, রিকভারি কি, গ্রোথ কি, স্লাম্প কি, বুম কি, আমরা সবই মোটামুটি জানলাম। আসলে এটা কিভাবে মুনাফা সর্বাধিকরণ ধারণার সাথে রিলেটেড সেটা আমরা বুঝতে চেষ্টা করব। তো আমরা এটা মুছে দেই, দেন আমরা এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। তাহলে আমরা অর্থনীতির 3টা কন্ডিশন নিলাম। ইয়ার 1 এটা হলো প্রকল্প এ। ওকে, এটা হলো হচ্ছে আমি ধরলাম রিসিশন বা মন্দা কন্ডিশন। ইয়ার 2তে দেখা গেল এটা হচ্ছে নর্মাল বা স্বাভাবিক। আর এটাকে বললাম 3 নাম্বার ফেজটা এসে বললাম বুম, চরম অর্থনৈতিক প্রবৃদ্ধি। এটা হচ্ছে প্রকল্প এ আর এটা হচ্ছে প্রকল্প ধরলাম বি। তো রিসিশনের সময় দেখা গেল এই প্রকল্প আমাকে 10,000 টাকা
প্রফিট দিয়েছে, বি আমাকে রিসিশনের সময় কোনো প্রফিট দেয়নি, জিরো। এটা হচ্ছে বি দিয়েছে জিরো, বিগ জিরো দিয়েছে। দেন নর্মালে এটা দিল হচ্ছে 20,000, এটাও দিল 20,000। দেন এরপরে বুম অবস্থায় দেখা গেল, বুম অবস্থায় এই প্রতিষ্ঠান দিল 40,000 আর বি প্রতিষ্ঠান আমাকে প্রফিট দিল 50,000। তাহলে আমরা যদি অর্থনৈতিক অবস্থা বিবেচনা করি তাহলে দেখা যাবে যে রিসিশনের সময় আমি 10,000 টাকা প্রফিট পেয়েছি, দেন স্বাভাবিক অবস্থায় 20,000, এরপরে আমি পেয়েছি 40,000। তাহলে আমার 40, 50, 70,000 টাকা আমার এই প্রকল্প থেকে প্রফিট হচ্ছে। দেন বি প্রকল্প থেকেও আমার প্রফিট হচ্ছে 70,000 টাকা, রাইট? তাহলে কি মুনাফার ভিত্তিতে আমি বলতে পারবো যে কোন প্রতিষ্ঠানটা বা কোন প্রকল্পটা ভালো? বিকজ দুইটা প্রতিষ্ঠানেরই মুনাফা কিন্তু সেম, 70,000। আমরা মুনাফার ভিত্তিতে ডিসিশন নিতে পারছি না যে কোন প্রকল্পটা আমার জন্য ভালো হবে। বাট আমি যদি অর্থনৈতিক অবস্থাটা চিন্তা করে দেখি যে রিসিশন মানে যখন মন্দা অবস্থা চলছিল, যখন সারা দেশের অর্থনৈতিক মন্দা চলছে, কোনো ব্যবসা প্রতিষ্ঠান প্রফিট করতে পারছে না, কেউ ব্যবসা গুটিয়ে মানে নিয়ে যাচ্ছে, ব্যবসাই করতে পারছে না, সেই খারাপতম সময়েও কিন্তু এই প্রতিষ্ঠানটি আমাকে 10,000 টাকা প্রফিট দিচ্ছে। আর এই প্রতিষ্ঠান বা এই প্রকল্পটি কিন্তু আমাকে কোনো মুনাফা দিতে পারেনি। তো এর পরবর্তীতে হয়তো এখানে সে কিছু বেশি, এখানে তো সবাই বেশি মুনাফা করেছে, এই প্রতিষ্ঠানটা হয়তো একটু কম মুনাফা করেছে। তাহলে ওই যে দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। তাহলে আমি যদি অর্থনৈতিক অবস্থা বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে মুনাফা যেহেতু সেম, বাট খারাপ কন্ডিশনেও আমাকে সঙ্গ দিয়েছিল কে, আমাকে হতাশ করেনি কে? তাহলে কিন্তু এই প্রকল্পটা। তাহলে দেখা যাচ্ছে সে খারাপ সময় যখন কারো মুনাফা হচ্ছিল না তখন এই প্রকল্প আমাকে 10,000 মুনাফা দিয়েছিল। সো অর্থনৈতিক বিবেচনায় নিশ্চয়ই তোমরা এত সময় বুঝে গিয়েছো যে কোন প্রকল্পটা ভালো। তাহলে অর্থনৈতিক বিবেচনায় ডেফিনেটলি আমার এই প্রকল্পটা ভালো। খারাপ সময়েও এই প্রকল্প আমাকে 10,000 টাকা প্রফিট দিয়েছে। সো এই হচ্ছিল মুনাফা সর্বাধিকরণের বিপক্ষে যুক্তি। তাহলে আমরা অনেকভাবেই বুঝে দেখলাম আসলে মুনাফা সর্বাধিকরণের অনেক সমস্যা রয়েছে, কিছু কিছু সুবিধা যদিও থাকে তারপরেও অনেক সমস্যা রয়েছে। আশা করি মুনাফা সর্বাধিকরণের ধারণাটা তোমাদের সবার ভালো লেগেছে, ক্লিয়ার হয়েছে, এর পক্ষে যুক্তিগুলো তোমরা বোঝার চেষ্টা করেছো। এরপরে আমরা বলার চেষ্টা করব সম্পদ